নমস্কার। আচ্ছা, কখনো ভেবে দেখেছেন জলের প্রচণ্ড শক্তিকে কিভাবে কন্ট্রোল করা হয়? মজার ব্যাপার হলো প্রকৃতিরই একটা নিয়ম ব্যবহার করে এটা করা হয়। আর সেই দারুণ ঘটনাটাই হলো হাইড্রোলিক জাম্প। চলুন আজ এটাই ভালো করে বোঝা যাক। বাঁধ তো অনেকেই দেখেছেন, তাই না? খেয়াল করেছেন কখনো বাঁধের ঠিক নিচে জল কি প্রচণ্ডভাবে তোলপাড় করে? দেখে মনে হয় যেন ফুঁসছে। তো কেন হয় এমনটা? এর পেছনের দারুণ বিজ্ঞানটা নিয়েই আজ কথা বলবো। তো আজকের এই আলোচনায় আমরা কি দেখব? প্রথমে বুঝব জলের এই অংচং শক্তিটাকে, তারপর জানব এর দুটো ভিন্ন স্পিড নিয়ে, এরপর দেখব ওই যে তোলপাড় মানে টার্বিউলেন্ট জাম্প, তার ভেতরে কি হয় আর কিভাবে ইঞ্জিনিয়াররা এটাকে কাজে লাগান, আর সবশেষে কেন এটা এত গুরুত্বপূর্ণ। চলুন একটা ছবি ভাবা যাক। একটা বড় বাঁধ, তার স্পিলওয়ে দিয়ে বিপুল বেগে জল নিচে নেমে আসছে। ভাবুন তো একবার, কি ওমশান্তার এনার্জি! এটা শুধু জলের স্রোত নয়, এ যেন একটা শক্তির গোলা। তো বাঁধ বা স্পিলওয়ে থেকে যে জলটা বেরিয়ে আসে সেটার স্পিড অমচম বেশি থাকে, আর এর মধ্যে থাকে বিশাল পরিমাণ ডিস্ট্রাকটিভ এনার্জি। মানে একে যদি কন্ট্রোল না করা হয় তাহলে কিন্তু সর্বনাশ। এটা নদীর তলা, আশপাশের যা কিছু আছে সব ক্ষয় করে দেবে। ইঞ্জিনিয়ারদের জন্য আসল চ্যালেঞ্জটাই হলো এই এনার্জিটাকে সেফলি কমানো। আচ্ছা, এবার আসা যাক জলের গতির কথায়। খোলা চ্যানেলে জলের ফ্লোকে আমরা দুটো আলাদা স্টেটে ভাগ করতে পারি। ব্যাপারটা অনেকটা রাস্তার ট্রাফিকের মতো। তো জলের এই দুটো অবস্থা কি? প্রথমটা হলো সুপার ক্রিটিক্যাল ফ্লো। ভাবুন, একদম ফাঁকা হাইওয়ে, গাড়িগুলো সাই সাই করে বেরিয়ে যাচ্ছে। ঠিক তেমনি এখানে জল খুব ফাস্ট আর শ্যালো, মানে অগভীর, আর এর কাইনেটিক এনার্জি মানে গতিশক্তি অবশ্যই বেশি। আর দ্বিতীয়টা, ওটা হলো সাবক্রিটিক্যাল ফ্লো। এটা হলো শহরের জ্যামজমাট রাস্তা, গাড়িগুলো ধীরে ধীরে এগোচ্ছে। এখানে জল স্লো আর ডিপ, মানে গভীর, আর এর পোটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তি অনেক বেশি। এখন প্রশ্ন হলো, ইঞ্জিনিয়াররা কি করে বুঝবেন জল এখন হাইওয়ে মোডে আছে নাকি ট্রাফিক জ্যাম মোডে? এর জন্য একটা স্পেশাল নাম্বার আছে, নাম হলো ফ্রাউড নাম্বার। এটা একটা ডাইমেনশনলেস নাম্বার, মানে এর কোনো ইউনিট নেই। সোজা কথায় এটা জলের ভেলোসিটিকে সারফেস ওয়েভের স্পিডের সাথে তুলনা করে। নিয়মটা খুব সিম্পল। ফ্রাউড নাম্বার যদি 1-এর বেশি হয় তার মানে ফ্লো হলো সুপার ক্রিটিক্যাল, মানে আমাদের হাইওয়ে মোড। আর যদি 1-এর কম হয় তাহলে ফ্লো হলো সাবক্রিটিক্যাল, মানে ট্রাফিক জ্যাম মোড। আচ্ছা, এই ফ্রাউড নম্বরের ফর্মুলাটা মনে রাখার একটা সহজ ট্রিক আছে। শুধু এই লাইনটা মনে রাখুন, ফ্রাউড বেগ, গুরু ডেপথ। এখানে বেগ হলো ভেলোসিটি, গুরু হলো গ্র্যাভিটি, আর ডেপথ হতো জলের গভীরতা। ব্যাস, এইটুকু মনে রাখলেই ফর্মুলাটা আর ভুল হবে না। কিন্তু আসল প্রশ্নটা হলো, জল কিভাবে হঠাৎ করে এই ফাস্ট হাইওয়ে স্টেট থেকে স্লো ট্রাফিক জ্যাম স্টেটে চলে আসে? এই যে হঠাৎ পরিবর্তন, এর মধ্যে কিন্তু লুকিয়ে আছে হাইড্রোলিক জাম্পের আসল রহস্য। চলুন এবার সরাসরি ঢুকে পড়া যাক সেই অশান্ত লাফের ভেতরে। হাইড্রোলিক জাম্প আসলে কি? এটা হলো সেই টার্বুলেন্ট মোমেন্টটা যখন জল একটা স্টেট থেকে আরেকটা স্টেটে ট্রান্সফর্ম হয়। একটা কথা বলা হয়, হাইড্রোলিক জাম্প হল প্রকৃতির এনার্জি নষ্ট করার সবচেয়ে এফিশিয়েন্ট উপায়। ব্যাপারটা অনেকটা একটা চলন্ত গাড়িকে সজোরে ব্রেক কষার মতো। ভাবুন তো, গাড়িটা যখন হঠাৎ থামে তার কাইনেটিক এনার্জিটা কোথায় যায়? সেটা হিট আর সাউন্ড এনার্জিতে বদলে যায়, তাই না? এখানেও ঠিক তাই হয়। পুরো প্রসেসটাকে আমরা 4টে সহজ স্টেপে বুঝতে পারি। স্টেপ 1, খুব ফাস্ট আর শ্যালো সুপারক্রিটিক্যাল ফ্লো আসছে। স্টেপ 2, হঠাৎ করে জলের ডেপথ অনেকটা বেড়ে গেল। স্টেপ 3, এবার শুরু হলো প্রচণ্ড তোলপাড়, মানে টার্বুলেন্স, আর এখানেই জলের বিশাল পরিমাণ এনার্জি নষ্ট হয়ে যায়। আর ফাইনালি স্টেপ 4, স্লো আর ডিপ সাবক্রিটিক্যাল ফ্লো শান্তভাবে বেরিয়ে যায়। কি পরিমাণ এনার্জি লস হয় সেটা দেখলে অবাক হতে হয়। ধরুন, জাম্পের আগে জলের এনার্জি ছিল 100%, জাম্পের পরে সেটা কমে দাঁড়ায় মাত্র 30%-এর কাছাকাছি, মানে প্রায় 70% এনার্জি গায়েব। কোথায় গেল ওটা? ওটা তাপ আর শব্দ শক্তিতে কনভার্ট হয়ে গেল। তার মানে ওই যে প্রচণ্ড তোলপাড়, ওটাই কিন্তু এনার্জি কমানোর আসল খেলা। তাহলে বলুন তো, হাইড্রোলিক জাম্পের এই যে ভায়োলেন্ট তোলপাড়, এর আসল উদ্দেশ্যটা কি? একদম ঠিক, জলের ডিস্ট্রাকটিভ এনার্জিটাকে সেফলি নষ্ট করে দেওয়া। প্রকৃতিতে তো এটা নিজে থেকেই হয়, কিন্তু ইঞ্জিনিয়াররা এই ঘটনাটাকেই দারুণভাবে কাজে লাগান। চলুন এবার দেখি কিভাবে এই ন্যাচারাল ফেনোমেননকে ইঞ্জিনিয়ারিং দিয়ে কন্ট্রোল করা হয়। এর জন্য ইঞ্জিনিয়াররা যে সলিউশনটা বানান তার নাম হলো স্টিলিং বেসিন। এটা কি? এটা হলো একটা স্পেশালি ডিজাইন করা কনক্রিটের স্ট্রাকচার। এর কাজ হলো হাইড্রোলিক জাম্পটাকে একটা কন্ট্রোলড আর সেফ জায়গার মধ্যে ঘটানো।
একটা স্টিলিং বেসিনের ভেতরে কয়েকটা ইম্পর্ট্যান্ট পার্টস থাকে। প্রথমে আছে চুট ব্লকস। এগুলো হলো স্পিড ব্রেকারের মতো, ফাস্ট ফ্লোকে প্রথম ধাক্কাটা দেয়। এরপর আছে ব্যাফেল পিয়ার্স। এগুলো জলের স্রোতটাকে ভেঙে দিয়ে আরও রেজিস্ট্যান্স তৈরি করে। আর একদম শেষে থাকে ডেন্টেটেড সিল। এটা হলো ফাইনাল ব্রেক। এটা বাকি হাই ভেলোসিটি জলকে ওপরের দিকে ঠেলে দেয়। এই সব মিলিয়ে একটা কন্ট্রোলড ওয়েতে এনার্জি লস নিশ্চিত করা হয়। তাহলে বাঁধের স্পিলওয়ের ফোর্স থেকে নদীর তলাকে বাঁচানোর জন্য ইঞ্জিনিয়াররা কোন স্ট্রাকচারটা ব্যবহার করেন? ঠিক, স্টিলিং বেসিন। আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি, তো চলুন আবার এক নজরে দেখে নিই এই হাইড্রোলিক জাম্পের কনসেপ্টটা বোঝা আর কাজে লাগানো কেন এত ইম্পর্ট্যান্ট। তাহলে জলের পুরো জার্নিটা একবার রিক্যাপ করা যাক। শুরু হয়েছিল খুব ফাস্ট আর পাওয়ারফুল সুপারক্রিটিক্যাল ফ্লো দিয়ে। এরপর হলো একটা টার্বুলেন্ট ট্রান্সফরমেশন, মানে হাইড্রোলিক জাম্প, যেখানে ওর ডিস্ট্রাকটিভ এনার্জিটা নষ্ট হয়ে গেল। আর জার্নি শেষ হলো স্লো আর শান্ত সাবক্রিটিক্যাল ফ্লো হিসাবে। আর গোটা ব্যাপারটা কন্ট্রোল করা হলো একটা ইঞ্জিনিয়ার্ড স্টিলিং বেসিনের ভেতরে। দেখুন, হাইড্রোলিক জাম্পের মতো ফান্ডামেন্টাল ফিজিক্স বোঝাটা শুধু পরীক্ষার জন্য দরকারি নয়, এটা ভবিষ্যতের জন্য মজবুত আর সাস্টেনেবল ওয়াটার ইনফ্রাস্ট্রাকচার ডিজাইন করার চাবিকাঠি। এখন তো ক্লাইমেট চেঞ্জের যুগ, এক্সট্রিম ওয়েদার ইভেন্টস বাড়ছে। এই সময় জলের শক্তিকে বোঝা আর তাকে কন্ট্রোল করার ক্ষমতাটা আগের চেয়ে অনেক বেশি জরুরি হয়ে গেছে। এই জ্ঞানটাই কিন্তু ফিউচার ইঞ্জিনিয়ার্সদের জন্য একটা বিশাল বড় অ্যাসেট। আজকের আলোচনা এখানেই শেষ, কিন্তু যাওয়ার আগে একটা প্রশ্ন থাকলো। প্রকৃতিতে আর টেকনোলজিতে আর কোথায় কোথায় এরকম কন্ট্রোলড ওয়েতে এনার্জি নষ্ট করার উদাহরণ দেখা যায়, একটু ভাববেন। ধন্যবাদ।